স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন কামরুজ্জামান নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে বরাবরের মতোই আপনাদের সাথে আছি। আপনারা জানেন যখন এই দেশ সংযোগ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। সমসাময়িক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু প্রতিদিন ঠিক দুপুরবেলায় আপনাদের সামনে হাজির হই। আজকেও আমাদের সাথে সংযুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা। আমরা জানার চেষ্টা করব সারা বাংলাদেশে যখন করোনা ভাইরাসে আক্রান্ত, করোনা ভাইরাসের বর্তমান কোথায় কি অবস্থা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। সেখানে সার্বিক অবস্থা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধিদের সাথে। আমাদের সাথে সংযুক্ত থাকবেন অতিথিরাও। আমরা আজকে শুরুতেই চলে যাব রাজধানীর শান্তিনগর থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আলামিন শেখ। আমরা আলামিন শেখের সাথে জানবো সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা সম্পর্কে। আলামিন শেখ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আরিফ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের দেশ সংযোগে। জি, আপনাকেও ধন্যবাদ। তো আপনি জানেন আমি রাজধানীর প্রত্যেকটা ওয়ার্ডের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাই। তো সেই ধারাবাহিকতায় আমি আসছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডে। তো এখানে আমি দেখলাম করোনার সর্বশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব। আর আমার সাথে যিনি আজকে অতিথি আছেন পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এবং 13 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর। তো এই এলাকার তিনি করোনার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আমরা চলে যাচ্ছি কাউন্সিলর মোহাম্মদ এনামুল হক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব এনামুল হক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের এই দেশ সংযোগ অনুষ্ঠানে। আপনি শুনছেন নিশ্চয় আমাকে? আপনাকেও ধন্যবাদ। আমার এলাকা 13 নম্বর ওয়ার্ড। এই এলাকাটা হলো রাজারবাগ থেকে গুলিস্তানের শেষ মাথা পর্যন্ত। এই এরিয়াটা করোনা ভাইরাসে যারা আক্রান্ত ছিল তারা অনেকেই ভালো হয়েছে। এখন যারা ভালো হননি, যারা বাসায় বসে চিকিৎসা নিচ্ছে, আমরা আমাদের এলাকার রাজনৈতিক নেতা কর্মী সকলকে নিয়ে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা সংযুক্ত আছি শান্তিনগর থেকে। আমাদের সাথে সংযুক্ত আছেন কাউন্সিলর ইনামুল হক। আমরা কথা বলছিলাম তার সাথে। সেই কারণে আমরা সব সময় তাদের সাথে এই সাহস যোগাচ্ছি। এবং সবচেয়ে বেশি বিষয়টা হলো যখন ভাইরাসটা আক্রান্ত হয়েছিল তখন মানুষের ভিতরে আতঙ্ক ছিল। সেই আতঙ্কটাকে আমরা মনে করি এখন অনেকটা কেটে গিয়েছে। এই কারণে এখন মানুষ সাহস করে যে আক্রান্ত হলেই ভয় পাচ্ছে না এবং রোগীর পাশাপাশি থেকে সুস্থ করার জন্য সাহস নিয়ে কাছে যাচ্ছে। এবং যে কোনো রোগী যখনই আক্রান্ত হচ্ছে সেই মানুষগুলো পাশে থেকে যে অবস্থায় থাকুক না কেন তাকে সাহায্য সহযোগিতা করছে এবং সাহস দিচ্ছে। আমাদের এই অত্র এলাকাটা হলো ঢাকা শহরের মিডিল সেন্টার। এখানে সারা বাংলাদেশের লোক আনাগানা করে, যার কারণে এই এলাকাটার সাধারণ মানুষরা কিন্তু সচেতন, কিন্তু রাস্তাঘাট দিয়ে যারা চলাফেরা করে তারা আমাদের এই কর্মকাণ্ডগুলোকে যে বিশেষ করে যে শোনার কথা তারা সেই ভাবে শুনছে না। জনাব এনামুল হক, আপনি শুনছেন আমাকে? জি, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই আমরা জানি যে আপনার এই শান্তিনগর যে এলাকাটি, এই এলাকাটি অনেক মানুষ প্রতিদিন সকাল ভোর থেকে শুরু করে অনেক রাত অবধি মানুষ যাতায়াত করে এবং কমার্শিয়াল, এত বেশি কমার্শিয়াল এলাকা যে এই এলাকাতে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় শপিং মল, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান আছে। তো ঠিক এই মুহূর্তে সারা বাংলাদেশে যখন লকডাউন খুলে দেওয়া হয়েছে তখন এই অঞ্চলগুলোতে প্রতিনিয়তই আপনি বলছিলেন যে সারা দেশের মানুষের আসা যাওয়া আছে এবং যেহেতু এখানে বড় বড় শপিং মল এবং রেস্টুরেন্টগুলো রয়েছে,
অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আসা যাওয়া চলে, যেটা দূর দূরান্তের মানুষ আসা যাওয়া করছে। ঠিক এই মুহূর্তে আপনারা এই অঞ্চলটিকে এই করোনা ভাইরাস থেকে আপনার অঞ্চলের মানুষকে নিরাপদে রাখার জন্য কি ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পেরেছেন? এখানে যারা বড় বড় শপিং মল গুলো খোলা নেই, এগুলো খোলা আছে, দু একটা খোলা আছে, সেগুলো তারা স্বাস্থ্য অবস্থা দেখে এবং যারা মার্কেটে যাচ্ছে তাদেরকে সচেতন ভাবে সেই মার্কেটে যাওয়া আসা করছে। আর বাইরের থেকে যারা এই রাস্তা দিয়ে যখন চলাফেরা করে তখন এই বিষয়গুলোকে আমরা আমাদের প্রশাসনিক লোকজনের মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে দেখার চেষ্টা করছি, তারা যেন এই আক্রান্ত যেন না হয় এবং তারা যেন আমাদের যারা এই এলাকায় বসবাস করে তারাও যেন স্বস্তি থাকে। সেই ব্যাপারে আমরা আমাদের এলাকায় বিভিন্ন গলি গলিতে আমাদের গেট আছে, সেই গেটের সাহায্যে আমরা বিকাল 5টার পরে আমরা সেই গেটগুলোকে লাগিয়ে দিই এবং আমরা স্ব এলাকার মানুষজনকে তাদের বাড়ি ঘরে থাকার জন্য অনুরোধ করি এবং তারা তাদের বাড়ি ঘরে ঠিক মতন থাকে এবং তারা যখন দরকার হয় তখন তারা খুব কম সংখ্যক মানুষ ওই সময় বাইরে করে। তো আপনার অঞ্চলে একটি বড় বাজারও রয়েছে, শান্তিনগর যে বাজার, এই বাজারটাতেও তো প্রতিদিন মানুষের আনাগোনা হয় এবং প্রতিনিয়তই কিন্তু হাজার হাজার মানুষ আসা যাওয়ার ভিতরে থাকে। তো এই বাজারগুলোকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? স্বাস্থ্যবিধি, সরকারের যে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেগুলো মেনটেন করে কতটুকু আপনারা এই বাজারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন? আমার এখানে শান্তিনগর বাজার, এটা খুব গুরুত্বপূর্ণ বাজার। এই বাজারে আমাদের কয়েকটা ওয়ে আছে, আমাদের এক ওয়ে দিয়ে মানুষ যাচ্ছে, আরেক ওয়ে দিয়ে মানুষ বের হয়ে যাচ্ছে এবং যখনই যে দোকানে যাচ্ছে ডিস্টেন্স রেখেই তারা সদাই কিনছেন এবং আমরা সবসময় এই মার্কেটে যারা ব্যবসায়ীরা আছে, কমিটি আছে, তারাও সবসময় এই বাজারকে এই সাধারণ মানুষ যখন ঢুকছে তখন তাদেরকে দেখে শুনে রাখছেন এবং তাদেরকে ডিস্টেন্স রেখে তাদেরকে বাজার করার জন্য অনুরোধ সবসময় করছেন, মাইকিং এর সাহায্যে তাদেরকে সবসময় সতর্ক করে দিচ্ছে। তো এই যে সরকার যে জোন ভিত্তিক সেখানে ব্যবস্থা করা হচ্ছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য, জোন ভাগ করেছেন এবং যে জোন গ্রিন জোন এবং ইয়েলো জোন আর রেড জোন ভাগ করা হয়েছে, আপনার এলাকাটা কোন জোনের ভিতরে পড়েছে এবং সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি আপনারা প্রয়োগ করছেন কিনা, মানুষের সচেতনতা তৈরি করছেন কিনা? আমার এলাকাটা হলো রাজারবাগ, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই রাজারবাগ পুলিশ বাহিনীকে আমি স্যালুট জানাই, তারা এই করোনা ভাইরাসের উপলক্ষে যে ভাবে তারা কাজ করেছেন, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, যার কারণে তাদেরকে স্যালুট জানাই এবং এই রাজারবাগকে রেড অ্যালার্ম দিয়েছে এবং রাজারবাগ এবং শান্তিনগরকে সবুজ অ্যালার্ট দিয়েছে এবং আশেপাশে যারা আছে সেই এরিয়াকে আপনার হলুদ এরিয়া দিয়েছে। এইভাবে আমাদের যে এরিয়াটাকে ভাগ করেছে, আমরা আমাদের এরিয়াকে সব সময় আমরা চাচ্ছি যে সুন্দরভাবে যেন স্বাস্থ্য পরিবেশটাকে আরো সুন্দরভাবে রাখা যায়, সেই ব্যাপারে কিন্তু আমরা সচেতন এবং আমাদের নাগরিকরা সচেতন এবং যখনই যেই অবস্থায় যা আক্রান্ত হচ্ছে, এই অবস্থায় যে সমস্যা হচ্ছে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তারা তাদের অবস্থানটাকে আমরা সুস্থ রাখার জন্য সেই পরিবেশ তৈরি করে রাখার জন্য চেষ্টা করছি। জনাব এনামুল হক, আপনি আমাদেরকে একটু সর্বশেষ জানাবেন যে ব্যবস্থা আপনারা নিয়েছেন আপনাদের এইরকম একটি কমার্শিয়াল এলাকাতে মানুষকে এই করোনা ভাইরাসের মতো অদৃশ্য শক্তিকে কাছ থেকে নিরাপদে থাকার জন্য আপনারা এ পর্যন্ত সরকারি নির্দেশনায় যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন, সেটা আসলে যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে এই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য যে সচেতনতা দরকার, সেগুলো মেনটেন করে আসলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? আসলে যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মোতাবেক আমরা আমাদের এলাকার সাধারণ মানুষকে সেই সচেতন করতে পেরেছি এবং আমরা মনে করি এই এলাকাটা যে অবস্থায় আছে, আমরা আশা করি এই এলাকায়
সুস্থ রাখার জন্য, সাধারণ মানুষকে ভালো রাখার জন্য আমরা সবসময় এই চলমান যে পরিস্থিতি, এই চলমান পরিস্থিতির ভিতরে আমরা আমাদের এলাকার প্রত্যেকটা ডোর টু ডোর আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে সচেতন রাখার জন্য, এবং তারা যেন আক্রান্ত না হয়, এবং যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালা রেখেই তারা চলছে। এবং কমার্শিয়াল এরিয়াগুলোকে, যেখানে 4টার পরে অফিস আদালত গুলো বন্ধ হচ্ছে, দোকানপাট বন্ধ হচ্ছে, সেই সব জায়গাগুলোকে আমরা গেট বন্ধ করে দিচ্ছি, এবং বাড়ি ঘর গুলোকে তারা যেন ঠিক মতন যেতে পারে এবং তারা যেন বাড়ি ঘর থেকে না বের হয়, সেখানে আমরা মাইকিং এর সাহায্যেও সেই বিষয়গুলোকে সচেতন করছি। অনেক ধন্যবাদ জনাব এনামুল হক আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য, এবং আপনার শান্তিনগরের বর্তমান অবস্থা এবং আপনাদের যে কর্মসূচি সেই বিষয়গুলো জানানোর জন্য, জনগণের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং জয় যাত্রা টিভিকেও ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সিরাজগঞ্জে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি আছেন সোহেল রানা মিলন, সেখানে আছেন আমাদের রিপোর্টার। আমরা কথা বলবো সোহেল রানা মিলনের সাথে সেখানকার করোনা ভাইরাস সহ সার্বিক অবস্থা সম্পর্কে। সোহেল রানা মিলন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে জয়যাত্রা টেলিভিশনের দেশ সংযোগে সংযুক্ত করার জন্য। আমি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কামারখন্দ উপজেলা আমার জন্মভূমি। এই উপজেলা প্রকৌশলী জনাব এস এম সানজিদ আহমেদের কার্যালয়ে আমি ওনাকে অতিথি হিসেবে সংযুক্ত করে উপস্থিত আছি। আজকে আমরা কথা বলবো এমনই একটা বিষয় নিয়ে, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে। এই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ হচ্ছে। ইতিমধ্যে সেই কাজটি ৭৫% সম্পন্ন হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২,৪৯,০০,০০০ সামথিং। আমরা এখন কথা বলবো যে এই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ এই উপজেলায় আরো কি কি কাজে উন্নয়নমূলক কাজ বর্তমান সরকারের আমলে এই চলতি অর্থ বছরে সম্পাদন হচ্ছে এবং আগামীতে 2020-2021 অর্থ বছরে সম্পাদন হবে, এটা আমরা জেনে নেব উপজেলা প্রকৌশলী জনাব এস এম সানজিদ আহমেদের কাছ থেকে। কাজে আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে সংযুক্ত আছেন উনি। আমি সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় মহোদয়ের সার্বিক সহযোগিতায় কাজটি অনুমোদন পাওয়া গিয়েছে। বর্তমানে কাজটি 75% এবং আগামী আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে আমরা 100% অগ্রগতি অর্জন করতে সক্ষম হব। এছাড়া আমাদের আরো অন্যান্য কাজ, বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান আছে। কালভার্ট নির্মাণ কাজ, রাস্তাঘাট নির্মাণ কাজ চলমান আছে। আপনারা সবাই জানেন গত মার্চ মাস থেকে সারা পৃথিবীব্যাপী মহামারী দেখা দিয়েছে। করোনা ভাইরাসের একটা মহামারী দেখা দিয়েছে। বাংলাদেশেও এটা একটা জাতীয় মহামারী হিসেবে দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের প্রথম বেশ কিছুদিন প্রায় মাসখানেক সকল উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা স্বাস্থ্য ঝুঁকি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল উন্নয়নমূলক কাজ আমরা বর্তমানে আবার শুরু করি এবং সকল কাজই বর্তমানে রানিং আছে। এই হলো সার্বিক পরিস্থিতি আমাদের কামরাখন্দ উপজেলায়। তো এই যে আপনাদের যে প্রকল্পগুলো চলমান রয়েছে, সেই প্রকল্পগুলোর এই যে করোনা পরিস্থিতির কারণে 3 মাসের উপরে হয়ে গেল, মানুষ এখন গৃহবন্দী অবস্থায় আছে এবং করোনার কারণে অনেক কিছুই স্থগিত হয়েছে। সরকারি যে প্রকল্পগুলো কাজ চলছিল সেই প্রকল্পগুলোর অনেকই স্থগিত করা হয়েছে। তো করোনাকালীন সময়ে আপনাদের এই প্রকল্পের কাজ নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা সম্পন্ন করার ক্ষেত্রে? আচ্ছা,
আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের যেগুলো আমরা যে এলজিইডি যে কাজগুলো করে, আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প মানে গ্রামীণ অবকাঠামো আমরা উন্নয়নগুলো কাজ করি, এগুলো যেমন রাস্তাঘাট, গ্রামীণ ভিলেজ রোড, তারপরে হচ্ছে গ্রামীণ কালভার্ট ব্রিজ, এগুলো। এখন এগুলো যদি উন্নয়নগুলো কাজ বন্ধ হয়ে যায় তাহলে হয়তো দেখা যাবে যোগাযোগ মানে একটা বিপর্যয় দেখা দিবে যোগাযোগ খাতে। সেই জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক মানে মানে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে আমাদের মানে আমাদের কাজ চলমান আছে, সামাজিক দূরত্ব বজায় রেখে। সেহেতু আমাদের কোনো সমস্যা হচ্ছে না, উন্নয়নমূলক কাজ মানে করতে কোনো সমস্যা হচ্ছে না আমাদের। তো এই কাজ করতে গিয়ে অনেক শ্রমিক কি যখন আপনাদের এই প্রকল্পগুলো কাজ করছে তখন আপনি সামাজিক দূরত্বর কথা বলেছেন, সেই সামাজিক দূরত্ব মেনটেন করা সম্ভব হচ্ছে কিনা? যে স্বাস্থ্যবিধি কথা বলা হচ্ছে, যে বিষয়গুলো সরকারের পক্ষ থেকে মেনে চলার কথা বলা হচ্ছে, সেগুলো মেনটেন করে আসলে এই কাজ করা সম্ভব হচ্ছে কিনা? শ্রমিকদের সেই সচেতনতা তৈরি করা যাচ্ছে? হয়তো একটু অগ্রগতি একটু স্লো হচ্ছে, কারণ আমাদের লেবার সময় দিয়েছি অনেক। এখন সবাই আমরা ওই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সমস্ত কিছু মানে সেলফ প্রোটেকশনের ব্যবস্থা করে আমরা কাজ চলমান রেখেছি, এবং শ্রমিকের সংখ্যা কমাই দিয়ে সেদিক দিয়ে হয়তো আমাদের একটু সময় বেশি লাগছে, কিন্তু আমাদের মানে আমাদের কোনো সাইডে কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত, এবং কোনো শ্রমিকও আমাদের এই পর্যন্ত কোনো আক্রান্ত হয়নি করোনা। তো এই যে প্রকল্পগুলোর কাজ চলছে আপনাদের, এই প্রকল্পগুলোর কাজ কবে নাগাদ আপনারা শেষ করতে পারবেন? প্রত্যেক কাজের একটা টাইম থাকে, সময় থাকে, শেষ আশা করছি আমরা যে আমাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারব। অনেক ধন্যবাদ এস.এম. সঞ্জিদ আহমেদ আমাদের সাথে সংযুক্ত হয়ে এই যে প্রকল্পের কাজ চলছে সেই প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব 14 গ্রামে। কুমিল্লার 14 গ্রাম থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন সোহাগ মিয়াজি। আমরা সোহাগ মিয়াজির কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা। সোহাগ মিয়াজি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। জি, আপনাকে ধন্যবাদ আরিফ। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী 14 গ্রাম উপজেলার 11 নং সিওরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। আমার সাথে আজকে অতিথি আছেন এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব একরামুল হক একরাম। আমরা এই পরিষদে এসে যে বিষয়টি দেখতে পেলাম, করোনাকালীন সময়ে যখন প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশের জনপ্রতিনিধিরা, সরকারি চাকরিজীবী, সাংবাদিক বিন্দু যেভাবে কাজকর্ম করেছেন, চিওরা ইউনিয়ন পরিষদ থেকে তিনি চিওরা ইউনিয়নের 20,000 যে সাধারণ নাগরিক আছেন, হতদরিদ্র সাধারণ জনগোষ্ঠীকে তিনি সহযোগিতা করেছেন। এবং আজকে যে বিষয়টি আমরা দেখতে পেলাম, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং এই কুমিল্লা 11 আসনের সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক এমপির নির্দেশনায় তিনি সাধারণ কৃষকদের মাঝে তিনি সবজি বীজ বিতরণ করেছেন। এবং তিনি আমাদেরকে এমনটিও জানিয়েছেন যে সাধারণ বনায়নকে, সামাজিক বনায়নকে রক্ষা করার জন্য এবং সাধারণ মানুষকে তিনি গাছের চারাও প্রদান করবেন। আমরা আজকে চলে যাব আমাদের যে অতিথি আছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব একরামুল হক একরামের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব ইকরামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, সংযুক্ত হয়েছেন আজকের এই দেশ সংযোগে। জি, আমি আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে আপনার এলাকার, আমরা কুমিল্লা সম্পর্কে ধারাবাহিকভাবেই জানার চেষ্টা করছি। কুমিল্লা শুরুর দিকে আমরা দেখেছি করোনা পরিস্থিতি অনেকটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে সেটা অনেক অঞ্চলে রেড জোনে পরিণত হয়েছে এবং প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে এই কুমিল্লাতেও। ঠিক এই পরিস্থিতিতে আপনার এলাকার মানুষকে এই করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখার জন্য আপনি জনপ্রতিনিধি হিসেবে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ সোহাগ মিয়াজি, জয়যাত্রা টেলিভিশনের সাংবাদিক। আমাদের এই কুমিল্লার 14 গ্রামের সমস্ত খবর তিনি আমাদের আসলে এই করোনা ভাইরাসের আগে এবং পরে আমাদের থেকে নিয়েছেন এবং প্রচার করেছেন। এই জন্য আমি আপনাদের এই জয়যাত্রা টেলিভিশনকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে সোহাগ মিয়াজিকে ধন্যবাদ জানাই। আমরা আসলে কুমিল্লাতে করোনা আক্রান্ত খুব কম ছিল, কিন্তু ইদানিং কালে বর্তমান অবস্থায় আমাদের আসলে রেড জোন হিসেবে এই কুমিল্লাকে মানে ঘোষণা করেছে।
তবে এই ঘোষণায় আমি সিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের চৌদ্দগ্রামে সিওড়া ইউনিয়ন পরিষদ এখনো কোনো ওই পাই নাই। আমাদের শুধু আমাদের ইউনিয়ন পরিষদের সেক্রেটারি উনি মানে করোনা আক্রান্ত হয়েছেন, উনি এখনো রেস্টে আছেন। এবং এই চৌদ্দগ্রামে আমাদের মেয়র সাহেব এবং আমাদের কয়েকজন কাউন্সিলর, সাথে সাথে আরো কিছু মানে পাবলিক আক্রান্ত হয়েছেন। এবং আমাদের এই চৌদ্দগ্রামের প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের এই চৌদ্দগ্রামের পুলিশ প্রশাসন অনেকেই আক্রান্ত হয়েছেন। সাথে সাথে আমাদের এই যে জনপ্রতিনিধি যারা আছেন এরাও এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আমরা চেষ্টা করতেছি যাতে করোনা ভাইরাসকে মুক্তি করতে পারি, আমরা এই জয়যাত্রায় জয় করতে পারি। সেই জন্য আমরা সবাই একসাথে দূরত্ব বজায় সরকার যেভাবে বলছে নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী অদূর ভবিষ্যতে আমরা অবশ্যই জয় হব। এই করোনা ভাইরাসের এই সময় আমরা কাটিয়ে নেব ইনশাআল্লাহ। তো এখন আপনারা যে নির্দেশনা দিচ্ছেন, জনপ্রতিনিধিরা এই মানুষকে নিরাপদে থাকার জন্য যে নির্দেশনাগুলো দিচ্ছেন, আপনার এলাকার আপনার ইউনিয়নের মানুষ সেই সতর্কতা অবলম্বন করছে কিনা, বা সেই আপনাদের নির্দেশনাগুলো আসলে ঠিকভাবে মেনে চলছে কিনা? অবশ্যই আমার ইউনিয়নের সমস্ত মানুষ আসলে এই নির্দেশনা মানে চলছে। আমরা কালকেও আমাদের একটা বাজারে নামাজ পড়ছি, ওইখানে দেখছি 3 ফুট দূরত্ব রেখে নামাজ কলমা আমরা আদায় করতেছি। এবং বাজারেও মোটামুটি আমাদের এই যে জনসাধারণ যারা আসে এরা অনেক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করে যাচ্ছে। সরকার নিয়ম মোতাবেক 7টা পর্যন্তই আমাদের বাজারগুলো খোলা থাকে, 7টার পরে আর কোনো লোক থাকে না। এবং আমরাও দূরত্ব বজায় আমাদের কাজকর্ম করে যাচ্ছি এবং সবসময় আমরা নির্দেশনা দিয়ে যাইতেছি। এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে বিচার আচারে আমরা এই কথাগুলো বলে থাকি যে সরকার যেভাবে বলছে দূরত্ব বজায় থাকবেন এবং মুখোশ করবেন, হাতে গ্লাভস লাগাবেন। ওইভাবে অনেকে আমরা কোনো লোককে দেখি না গ্লাভস ছাড়া বা মুখোশ ছাড়া রাস্তায় হাঁটতে দেখি না। এই জন্যই বলতে পারি যে আমাদের জনসাধারণ আমাদের নির্দেশনা মোতাবেক চলছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এটা জয় করতে পারবো বলে আমরা আশা রাখি। এবং আমরা অনেক সময় মাইকিং করেছি, নিজের মুখে বলেছি এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যাই আমরা সেমিনারে গুরুত্ব রেখে সেমিনার করে ওই সেমিনারের কথাগুলা বলেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা কামিয়াবি হব। তো কুমিল্লাতে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং রেড জোন হিসেবে অলরেডি সেটাকে শনাক্ত করা হয়েছে। ঠিক এই অবস্থা আপনার ইউনিয়নে আপনি বলছেন যে এখন পর্যন্ত কোনো মানুষ শনাক্ত হয়েছে সেটা আপনারা এখন পর্যন্ত বুঝতে পারেননি বা জানতে পারেননি। তো এই অবস্থায় যখন কুমিল্লা দিন দিন এরকম আক্রান্ত সংখ্যা বাড়ছে, আপনার এলাকাকে নিরাপদ রাখার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া দরকার আছে বলে মনে করছেন কিনা, বা আপনারা সেই ব্যবস্থা নিয়েছেন কিনা ইতিমধ্যে? ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা ওই যে চলাফেরায় দূরত্ব বজানোর জন্য যে কথাগুলো এগুলাই আমরা কাজকর্ম করে যাচ্ছি। এবং এইগুলো দিয়ে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আমরা শুরু থেকেই মেনটেন করে আসছি, তারপরেও কিন্তু প্রতিনিয়তই কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। তো এখন যে নিয়মকানুনগুলো আমরা মেনে চলছি, সেই নিয়মকানুন দিয়ে আসলে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আপনি মনে করছেন কিনা? নিয়ম কানুনগুলো মেনে চললে এই করোনা ভাইরাস আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তার কারণ হিসাবে আমি বলবো যে আজ থেকে 15-16 দিন আগে আমার সেক্রেটারি আক্রান্ত হয়েছে। এরপরে এই সিওড়া ইউনিয়নে আমরা আর কোনো আক্রান্ত রুগী পাইনি। এমনি মানুষের মুখে শুনছি, কিন্তু যাওয়ার পরে দেখা গেছে ওইটা আক্রান্ত নয়, এগুলা নেগেটিভ আসছে। তো পরীক্ষা নিরীক্ষা হয়েছে অনেকেই, কিন্তু নেগেটিভ পজিশনে আসছে, কোনো পজিটিভ আমরা এই পর্যন্ত পাই নাই। এই জন্যই বলতে পারি যে সিওড়া ইউনিয়নটা সচেতন ব্যক্তিত্বের আড্ডা এবং এই সিওড়া ইউনিয়ন ঐতিহ্যবাহী স্বনামধন্য সিওড়া ইউনিয়ন। এই ইউনিয়নে অনেক আগ থেকে মানে নবাব মোশাররফ হোসেনের এলাকা এবং আমাদের জহিরুল কাইম বাচ্চু মিয়া, উনি আমাদের এমপি সাহেব ছিলেন। এরপরে আমরা দেখেছি আরো অনেক সচিব পর্যায়ের লোক আমাদের এই সিওড়া ইউনিয়ন থেকে অনেক সচিব আছে যারা এখনো কর্মরত আছেন এবং অনেক পুলিশ প্রশাসনের বড় বড় অফিসার আছেন যারা কর্মরত আছেন। এইসব কারণে আমরা দেখছি আসলে সিওড়া ইউনিয়নটা খুব সচেতন
যার কারণে আমরা এই পর্যন্ত আর কোনো লোক মানে এই করোনা আক্রান্ত আমরা পাই নাই। করোনায় যাগুলো আক্রান্ত হয়েছে এগুলো আসলে একজনে আক্রান্ত হয়েছে আমাদের এই সিওরিন। এই জন্যই বলছি যে আমাদের আগামী দিনে আমরা যেভাবে সচেতনতা অবলম্বন করতেছি এই অবলম্বনের কারণে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো। আর আমাদের প্রাক্তন রেলমন্ত্রী উনি সফল রেলমন্ত্রী ছিলেন, উনার নির্দেশনা মোতাবেক আমরা যারা এই জনপ্রতিনিধি আছি বা আমাদের নেতা নেত্রী যারা আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা নেত্রীদের মধ্যে এবং কৃষক লীগের মধ্যে যেভাবে উনি নির্দেশনা দিচ্ছেন ওই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। এই মুজিবুল হক মুজিব ভাই আমাদের সব সময় ছায়া হিসাবে কাজ করে যাচ্ছেন এবং ওনার পাশে থেকে এই চৌদ্দগ্রামকে এই সিওড়াকে আমরা আরো উন্নয়নের চরম শিখরে নেওয়ার আমরা একটা সুযোগ পেয়েছি। উনি সব সময় আমাদের খোঁজখবর রাখে, প্রতি বিকালে আমাদের চেয়ারম্যানদের সাথে কথা বলে, প্রতি বিকালে সন্ধ্যায় আমাদের কি অবস্থা, কি কাজ করতেছি, প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতেছি কিনা, এইসব কথাগুলো উনি সবসময় বলে থাকে এবং খোঁজখবর নিয়ে থাকেন। ওই হিসাবে আমরা আসলে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আগামী দিনেও করে যাব। এই মুজিব ভাই যতদিন আছে এই চৌদ্দগ্রামকে সুন্দর এবং সুস্থ সবল রাখার জন্য উনি যেসব নির্দেশনা দিয়ে থাকে সকল নির্দেশনা আমরা মেনে চলবো। এই মুজিব ভাইকে আল্লাহ ভালো ভাবে রাখে, যাতে উনারও আসলে বয়স হয়েছেন। আমরা দোয়া করি উনি ভালো থাকলে এই চৌদ্দগ্রাম ভালো থাকবে, উনি ভালো থাকলে চৌদ্দগ্রামের নেতা কর্মী ভালো থাকবে, উনি ভালো থাকলে এই চৌদ্দগ্রামের জনমানুষ ভালো থাকবে। ওনার আমলে আসলে আমি চেয়ারম্যান হয়েছি, আমি দেখেছি এই 4.5 বছরে আমি যে কাজ করেছি ওনার অনুপ্রেরণায় এবং ওনার এই মুজিব ভাইয়ের কথাবার্তায় আমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছি, এই অনুপ্রাণিত হওয়া আসলে আগের চেয়ারম্যানও আমি দেখেছি, যেহেতু আমি এলাকার ছেলে, কিন্তু এইভাবে কাজকর্ম করতে পারে নাই, যেহেতু মুজিব ভাইয়ের সাথে ওদের মিল ছিল না মনে হয়, যার কারণে করতে পারে নাই। কিন্তু আমরা অনেক কাজকর্মেও এগিয়ে নিয়েছি, রাস্তাঘাট বলেন, পোল কালভার্ট বলেন, স্কুল কলেজ বলেন। আর আমাদের এখানে ইউনিয়ন পরিষদ ছিল না, আজকে আমার বিশাল ইউনিয়ন পরিষদ উনার অনুপ্রেরণায়, উনার সহযোগিতায় আজকে আমরা ইউনিয়ন পরিষদ করেছি। কয়েকদিনের ভিতরে আমি ইউনিয়ন পরিষদে উঠবো। আর আজকে আমি এখানে বীজ বিতরণ করেছি, 840 প্যাকেট বীজ দিয়েছি জনসাধারণের ভিতরে, কিন্তু আমরা খুব দূরত্ব বজায় দিয়েছি। দেখেছি নিজেরাই এরা আসি, আমাদের সাথে ঘেঁষাঘেঁষি করে নাই, এই বীজগুলো নিয়েছে আঙ্গিনায়। বা প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে বাড়ির আঙ্গিনায় 1 ইঞ্চি জায়গাও যাতে খালি না থাকে, সেই ওনার নির্দেশনা মোতাবেক আমাদের মুজিবুল হক মুজিব ভাই সবসময় উনি খোঁজখবর রাখতেছে তুমি বীজ দিছো কিনা। আগামী দিনে আমরা আবার গাছের চারা দিব, এই যে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গাছের চারা বিতরণের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তাও মুজিব ভাই বলেছে যে তোমরা এই কাজগুলা ভালোভাবে করবে এবং নেতা কর্মীকে সাথে নিয়ে গাছগুলা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা বা মানুষের বাড়ির আশেপাশে রাস্তাঘাটে গাছগুলা ঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা এগুলো দেখাশোনা করবে। আরো একটা জিনিস আজকে আমরা দেখেছি, আমাদের চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের এবং যুবলীগের কিছু লোকজন উনি এখানে আমি যখন বীজ বিতরণ করতেছি তখন পাঠিয়ে বলতেছে যে যাদেরকে দেওয়া হইতেছে এদের মোবাইল নাম্বার নিবে এবং এদেরকে গাছগুলা লাগানো হয়েছে কিনা তদারকির জন্য একটা টিম তৈরি করে দিয়েছে। মুজিবুল হক মুজিব ভাই আসলে সব সময় যে তদারকি করে, এই তদারকি অন্য কোনো থানায় করে কিনা আমার ধারণা নাই, কিন্তু জনাব একরামুল হক থাকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী দিনে এই চৌদ্দগ্রাম একটা স্বর্ণের খনিতে পরিণত হবে। অনেক ধন্যবাদ জনাব একরামুল হক আপনাকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা রাখছি যে আপনারা এই যে করোনা ভাইরাস মহামারী আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, আপনারা জনপ্রতিনিধিরা সঠিক যদি সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই করোনা মুক্ত হবেন। এবং আপনারা যে পরিকল্পনা নিচ্ছেন চৌদ্দগ্রামের উন্নয়নের জন্য, সেই উন্নয়নের লক্ষ্যে আপনারা যে কাজ করছেন নিশ্চয়ই সেটা সফলতা অর্জন করবে এবং মানুষ আরও এই চৌদ্দগ্রামের মানুষ আরও সফলতা পাবে, সেই প্রত্যাশা রাখছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল ঠিক একই সময়ে আবারও আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।